নেপালে অরাজকতা আর এদিকে কলকাতায় নেপাল কনসুলেট জেনারেলের অফিসে বাড়ানো হলো নিরাপত্তা। আলিপুরের এই অফিসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে লালবাজারের তরফে নিরাপত্তায় জোর দেওয়া হয়েছে। নেপালের সমস্ত পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে জানিয়েছেন কলকাতার সিপি। নেপালে যে পরিস্থিতি হয়েছে এবং তার জন্য বিভিন্ন জায়গায় নিরাপত্তা সেটা কিন্তু জোরদার করা হয়েছে। যেমন কলকাতায় নেপালের কনসুলেট জেনারেল যে দপ্তর রয়েছে এবং সেখানে দেখতে পাওয়া যাচ্ছে একদিকে যেরকম নিরাপত্তা থাকতো তার থেকে কিন্তু নিরাপত্তা সেখানে বাড়ানো হয়েছে। পুলিশ কর্মীরা রয়েছেন এবং এখানে কনসুলেট জেনারেল যারা নিরাপত্তা রক্ষীরা তারা সেখানে রয়েছে, যাতে কোনো রকমভাবে এখানে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় এবং কারা কারা আসছে না আসছে সেই সমস্ত বিষয় একেবারে লিপিবদ্ধ করে রাখা এবং নিরাপত্তার দিকটি যাতে সুনিশ্চিত থাকে সেই দিকের উপরে কিন্তু জোর দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে কলকাতায় যে নেপালের কনসুলেট জেনারেলের দপ্তর সেখানেও কিন্তু নিরাপত্তা বাড়ানো হয়েছে। ক্যামেরা উজ্জ্বল ঘোষের পার্থপ্রতিম ঘোষ, বিবেকানন্দ, কলকাতা। নেপালে অরাজক পরিস্থিতি এবং যেমনটা জানা যাচ্ছে নেপালের রাষ্ট্রপতির সঙ্গে জেএনসির প্রতিনিধিরা বৈঠকে বসতে পারেন। আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন নেপালের রাষ্ট্রপতি। সকাল 10টা থেকে শুক্রবার সকাল 7টা পর্যন্ত বাড়ানো হয়েছে কারফিউ। সকাল এবং রাতে 2 ঘন্টা করে কারফিউ শিথিল করা হবে। নেপাল হিংসায় এখনো পর্যন্ত 30 জনের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যাও হাজার ছাড়িয়েছে। আজই কি নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী কে হবেন তার ঘোষণা করা হবে, সেদিকেই নজর রয়েছে সকলে। আমাদের কাছে কোনো স্পেসিফিক কিছু নেই, কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় যা হচ্ছে তার উপর আমরা নিশ্চয়ই নজর রাখছি। অ্যান্ড আমাদের ইন্টারনাল ডিসকাশন হয়েছে, তো আমরা ক্লোজলি মনিটর করছি সিচুয়েশন। অ্যান্ড যা যা করণীয় আছে আমাদের সেইগুলো করা হচ্ছে। প্রথমে শ্রীলঙ্কা, তারপর বাংলাদেশ আর এবার নেপাল। গণবিক্ষোভে উত্তপ্ত আরও এক প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের মতোই নেপালেও জেল ভেঙে পালাচ্ছে বন্দীরা। শপিং মলে অবাধে চলছে লুটপাট। সোম ও মঙ্গলবারের গণবিক্ষোভ যে কতটা ভয়াবহ ছিল তা এই ছবিগুলো থেকে স্পষ্ট। এই আন্দোলনটি পুরোটাই স্বতঃস্ফূর্ত নাকি অরাজকতার নেপথ্যে বিশেষ কোনো পরিকল্পনা বা ইন্ধন ছিল, এই প্রশ্নও উঠতে শুরু করেছে। 20 साल पीछे हम चले गए हैं और जहाँ तक मुझे लगता है इस आंदोलन में जो लड़के लोग थे उसके भीतर एक षड्यंत्र भी था। क्यों आदमी को मारना, गुंडागर्दी करना, आदमी का घर लूटना, पैसे लूटना, बैंक में जाके घुस जाना, ये तो गलत है ना। ये हम लोग नहीं करते। हम देश प्रेमी हैं तो हम अपने देश को बचाएंगे ना पहले। ये तो नहीं करेंगे, गलत काम तो नहीं करेंगे कि बैंक में जाना, लूटना, किसी को दुकान लूट लेनी, ये तो गलती है। কারণ গত 5 বছরে আমাদের প্রতিবেশী 3 রাষ্ট্রে রক্ত ঝরল গণবিক্ষোভে। বদল হলো সরকারের, প্রথমে শ্রীলঙ্কা, তারপর বাংলাদেশ আর এবার নেপাল। বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে তো নেপালের জেনজির আন্দোলনের একাধিক মিলও রয়েছে। নেপালের কাঠমান্ডু, বীরগঞ্জ, বাঁকে থেকে জলেশ্বরে জেল ভেঙে পালাচ্ছে কয়েদিরা। পরিস্থিতি এমন যে সেনাকে গুলি চালাতে হচ্ছে, ঠিক যেমনটা হয়েছিল বাংলাদেশেও। গত বছরের 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের জেলগুলি থেকে পালিয়েছিল শয়ে শয়ে বন্দী। বাংলাদেশ সরকারই জানিয়েছিল পলাতকদের মধ্যে 70 জন কুখ্যাত জঙ্গি রয়েছে। বাংলাদেশের একটি দৈনিক সংবাদপত্র সূত্রে দাবি করা হয়েছিল যে হাসিনা সরকারের পতনের সময় 8টি কারাগার থেকে পালিয়ে যায় হাজারের ওপর বন্দী, ঠিক যেমন এখন হচ্ছে নেপালে। শুধু তাই নয়, মিল আরও রয়েছে। জুলাই বিপ্লবের সময় বাংলাদেশে দেদার অগ্নিসংযোগ, লুটপাট করা হয়েছিল। ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, সিলেটে বিনা বাধায় নৈরাজ্য চালিয়েছিল কট্টরপন্থীরা। অবাধে লুটপাট করতে দেখা যায়, যেটা এখন হচ্ছে নেপালে। অশান্তির পর পোখরা, কাঠমান্ডু, লুম্বিনী, ধানগড়ি সহ বহু জায়গায় শোরুমে আগুন জ্বালিয়ে দেয় আন্দোলনকারীরা। রাতে ভাঙাচোরা শপিং মলে চলে দেদার লুটপাট। জামা কাপড় থেকে শুরু করে বাস্কেট, বাদ যায়নি কিছুই। রাজারকে মানুষরা সরানো করেছিল। ওরা রাস্তাতে হাঁটছিল রাত দিন। আমি দেখেছি বাপরে, যে মানুষরা সকালে বিকালে রাত্রি হাঁটছে গ্রুপে হাঁটছে, কিন্তু এরকম কোনো তহস নহস বা করা, কোনো বিল্ডিংকে ভাঙা, মন্দিরকে ভাঙা, আর কোনো এই সব তো আমরা দেখিনি ওই টাইমে।
প্রোটেস্ট করা আলাদা তরিকা ছিল, কিন্তু এরকম ভাঙা আগুন লাগানো নিজের সম্পত্তিকে, নিজেই দেশকে, নিজে এত বড় নাম করা সিংহ দরবার মতলব ইভেন পশুপতিনাথ তক যাওয়ার চেষ্টা করা, এই সব দেখে শুনে আমার বহুত খারাপ লাগছে। যেরকম বাংলাদেশে দেখেছি কি ওটাই ওরা শিখতে চেষ্টা করেছে, এটা আমি তো বুঝতে পারিনি। তবে বাংলাদেশের সঙ্গে অমিল একটা আছে, আর তা হলো যে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল তিনি ছিলেন ভারতপন্থী, আর নেপালে যে কেপি মিশ্র ওলির বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলন হচ্ছে তিনি চীনপন্থী। কিন্তু মূল প্রশ্ন হলো ওলির পর যারা নেপালের ক্ষমতায় বসবেন তারাও কি আদৌ ভারতের বন্ধু হবেন, নাকি ভারতের উদ্বেগ চিন্তা আরও বাড়বে? পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। নেপালের অশান্তির প্রভাব পড়ল দুদেশের আমদানি রফতানিতে। নেপালে ঢোকার মুখে পানি ট্যাঙ্কিতে দাঁড়িয়ে রয়েছে শয়ে শয়ে ট্রাক, যার সিংহভাগ মাল বোঝাই। পুজোর আগে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। জেনজির বিদ্রোহে অগ্নিগর্ভ নেপাল আর প্রতিবেশী রাষ্ট্রের এই অচলাবস্থার সরাসরি প্রভাব পড়ল ভারত নেপাল একাধিক সীমান্তের ব্যবসা বাণিজ্যে। পশ্চিমবঙ্গের পানি ট্যাঙ্কি, কাঁকরভিটা, পশুপতি সীমান্ত, বিহারের রক্সোল, বীরগঞ্জ, একাধিক সীমান্তে ছবিটা কার্যত এক। সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে ট্রাক, পর্যটকদের গাড়ি। এই ছবি দার্জিলিং এর পানি ট্যাঙ্কি সীমান্তের। ওপারে নেপালের কাঁকরভিটা। ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশের মধ্যে বাণিজ্যের অন্যতম করিডোর, আর এখানেই দাঁড়িয়ে রয়েছে হাজার হাজার ট্রাক, যার সিংহভাগ মাল বোঝাই। বুধবার ভোরে জরুরি ভিত্তিতে কিছু ট্রাক এদেশ থেকে নেপালে ঢুকেছে। আজকে সকালে কিছু ট্রাক ওপারে গেছে, কিছু ট্রাক ওপার থেকেও এসছে। কালের পর থেকেই কিন্তু এই কাঁকরভিটায় কারফিউ জারি হয়েছে। माल काली किया, जो विग्रह मूर्ति लोग काली करके मैदारी में आ रहा हूँ। कुछ नहीं है तो पूरा आराम है, पूरा आराम है। खाली आर्मी घूम रहा है, हाँ, और पुलिस गिलिस कुछ नहीं है, सब बंद है। तो कल तो पूरा आंदोलन किया हुआ। পানি ট্যাঙ্কি থেকে নকশালবাড়ির প্রায় 6 কিলোমিটার রাস্তায় এই একই ছবি। সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে ট্রাক। কোথাও ট্রাকের মাঝে বিশ্রাম নিচ্ছেন ট্রাক চালক ও খালাসিরা, কোথাও ট্রাকের পাশে, কোথাও ট্রাকের নিচে চলছে রান্না থেকে খাওয়া দাওয়া। নকশালবাড়ি থেকে পানি ট্যাঙ্কি পর্যন্ত এরকমই লম্বা ট্রাকের লাইন, এবং অধিকাংশ ট্রাকে রয়েছে আনাজপাতি। কোথাও তো ফল, আলু, পেঁয়াজ, এবং সময় যত এগোচ্ছে ততই কিন্তু এই সমস্ত আনাজপাতি বা ফলের কিন্তু পচনশীল, পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 6 दिन से खड़े हैं सर। क्या लेके आए हैं? साइकिल। नेपाल में लड़ाई चल रही होती है, कोई झगड़ा हो रहा है। 6 दिन से इधर ही खड़े हैं। পুজোর মুখে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন হাওড়ার রঙিন মাছের ব্যবসায়ীরাও। প্রত্যেক বছর শীতের আগে পর্যন্ত হাওড়া থেকে মলি, গোল্ডফিশ, গাপ্পির মতো মাছ পাঠানো হয় নেপালে। কিন্তু ব্যবসায়ীদের একাংশের দাবি, নেপালের বর্তমান পরিস্থিতির কারণে মাছের অধিকাংশ অর্ডার বাতিল হয়ে গেছে। আমরা ফোন করেছিলাম, ওরা বলছে এখন কোনো মাছ ফাছ যাবে না, আসবে না। এখন আমরা নিজেরাই থাকার মতন জায়গার পজিশনে নেই। হ্যাঁ, পরে আমরা ফোন করে জানাবো। সব মিলিয়ে এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন ব্যবসায়ীরা। সনদ শাহ, সুনীত হালদার ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।